হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2014 টেট ওএমআর মামলার অর্ডার কপিতে নজিরবিহীন নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। ওএমআর মামলার অর্ডার কপির বিস্তারিত বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। সিবিআইকে সত্যি কি ওএমআর স্ক্যান করার হার্ড কপি জমা করতে বলেছে, বিস্তারিত থাকবে। ওএমআর এর ডিজিটাল তথ্য নিয়ে কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন সেটা থাকবে। তার পাশাপাশি মামলার মেইনটেনেবিলিটি নিয়ে কি কি প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি, অর্ডার কপিতে কি কি বললেন। মাননীয় বিচারপতি ইতিপূর্বে যে 33টি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রেখেছিলেন তার অ্যান্সার নিয়ে কি তথ্য এই অর্ডার কপির মধ্যে তুলে ধরা হয়েছে। টেট 2014 ওএমআর মামলায় বিস্তারিত যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেটা আমরা সরাসরি ব্যাখ্যা করে নেব এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক টেট 2014 ওএমআর মামলার গুরুত্বপূর্ণ যে অর্ডার, সেই অর্ডারের মূল বক্তব্যে আমরা চলে এসেছি। 1 নম্বর পয়েন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, affidavits filed by Mr. Chaturvedi, Learned Counsel for Writ Petition number 2005 2022 এর অর্থাৎ মূল মামলার হয়ে মিস্টার চতুর্বেদী অর্থাৎ পীযূষ চতুর্বেদী তিনি কথা বলছিলেন। তিনি যে এফিডেভিট ফাইল জমা করেছেন সেই ফাইলটা অ্যান্ড রিপ্লে ফাইল বাই মিস্টার চ্যাটার্জি লার্নেড কাউন্সিল আর টেকেন অন রেকর্ড, অর্থাৎ দিব্যেন্দু চ্যাটার্জি তিনি সেই ফাইলগুলো রিপ্লে দিয়েছেন। তো সমস্তটা কোর্ট রেকর্ড হিসেবে তারা গ্রহণ করেছে। 2 নম্বর পয়েন্টে এই মামলার সবথেকে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। হ্যাভিং হার্ড দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টির বিভিন্ন পার্টির পক্ষ থেকে শুনানি করানোর পর দিস কোর্ট ডিরেক্টস, অর্থাৎ এই কোর্ট মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি যে নির্দেশ দিচ্ছে দ্য সিবিআই টু অ্যাপ্রাইজ ইট অ্যাজ টু ওয়েদার দ্য অরিজিনাল সার্ভার্স অর হার্ড ডিস্ক হোয়ার দ্য অরিজিনাল ওয়েমার্সিজ আর স্ক্যান। তো বিচারপতি সিবিআই কে তিনি গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিচ্ছেন যে প্রাথমিক টেট 2014 যে অরিজিনাল ওএমআর শিটের মূল্যায়ন করা হয়েছিল এবং সে মূল্যায়ন করার পর তার যে অরিজিনাল সার্ভার কপি বা তার সেটা যেটা হার্ড ডিস্কের মধ্যে সেভ করা রয়েছে সেই স্ক্যান কপিটা সিবিআই কে জমা করার নির্দেশ দিলেন। অ্যান্ড স্টোর ইন ডিজিটাল ফর্ম আর অ্যাভেলেবেল অর হ্যাভ বিন সিজড বাই দেম। ইতিমধ্যে সেই সমস্ত স্ক্যান কপিগুলো তারা স্টোর করে রেখেছিল, সেগুলো ডিজিটাল ফর্মে স্টোর করে রাখা হয়েছিল, যে তথ্যগুলো ইতিমধ্যে সিবিআই তারা নিজেরা সিজ করে নিয়েছিল। তাহলে এখানে দুটো বিষয় কিন্তু উঠে এলো। একটা হচ্ছে যে অরিজিনাল ওএমআর শিট যেটা স্ক্যান করা হয়েছে তার থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য যদি থাকে তাহলে সেটাকে জমা করতে হবে, এবং তাছাড়া স্টোর ইন ডিজিটাল ফর্মে যে তথ্যগুলোকে জমা করা হয়েছিল, যে তথ্যটা অ্যাভেলেবেল আছে বা যে তথ্যটা সিবিআই তারা সিজ করে নিয়েছিল সেই তথ্যগুলোকে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। তাহলে হয় অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি জমা করতে হবে, নয়তো সিজ করা যে ডিজিটাল ফর্মের ডেটা রয়েছে সেই ডেটা তাদেরকে জমা করতে হবে। তো অরিজিনাল স্ক্যান কপি যেহেতু নেই তাহলে একমাত্র ভরসা যে সিজ করা এই ডিজিটাইজ ফর্মের যে ডেটা রয়েছে সেই ডেটা একমাত্র ভরসা। ইট ইজ সাবমিটেড দ্যাট, এটা সাবমিট করা হয়েছে যে দ্য সেইড অরিজিনাল ওএমআর শিটস অফ অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের যে অরিজিনাল ওএমআর শিট হু স্যাট ইন টেট 2014, যারা এই 2014 প্রাথমিক টেটে বসেছিল সেই সমস্ত ক্যান্ডিডেটের ওয়াল অরিজিনাল ওএমআর শিটগুলো ওয়ার ডিউলি স্ক্যান, সবার অরিজিনাল ওএমআর শিটগুলো স্ক্যান করা হয়েছিল অ্যান্ড স্টোর্ড, সেই সমস্ত অরিজিনাল ওএমআর শিটগুলো স্ক্যান করার পর সেগুলোকে স্টোর করা হয়েছিল অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডিলিটেড বাই দ্য এজেন্সি অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড, এবং পরবর্তীতে সেই সমস্ত ডেটাগুলো সেই সমস্ত অরিজিনাল ডেটাগুলো স্ক্যান করা হলেও সেগুলোকে ডিলিট করে দিয়েছে। যে কোম্পানির মধ্য দিয়ে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই ওএমআর শিট স্ক্যান করেছিল, যে কোম্পানিটা এস বাসুরাই কোম্পানি, তারা অরিজিনাল সমস্ত তথ্য তারা ডিলিট করে ফেলেছে। দ্য বোর্ড শ্যাল গিভ অ্যাক্সেস টু এনি মিডিয়াম হোয়ার দ্য স্ক্যান অরিজিনাল ওএমআর শিটস ওয়ার স্টোর্ড অর মেড অ্যাভেলেবেল অন ইট ইন দ্য ইয়ার 2017। অরিজিনাল ওএমআর শিট যেগুলোকে স্ক্যান করা হয়েছিল, যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলোতে অ্যাক্সেস দিতে হবে। 2017-তে যে সমস্ত তথ্যগুলোকে স্টোর করে রাখা হয়েছিল এবং বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকে অ্যাক্সেস দেওয়ার পারমিশন দিতে হবে। লিস্ট দ্য ম্যাটার অন 5 জুলাই 2024 ফর দ্য অ্যাফোরসাইড লিমিটেড পারপাস। তো পরবর্তীতে এই মামলার শুনানির জন্য 5 জুলাই 2024 তারিখে লিস্টেড করে দিয়েছেন মাননীয় বিচারপতি। তো এই দিনই কিন্তু সিবিআই দ্বারা সিজ করা ওএমআর শিটের ডিজিটাইজ কপি এবং অরিজিনাল ওএমআর শিট স্ক্যান করার পর যে হার্ড ডিস্কের মধ্যে সঞ্চয় করে রাখা হয়েছিল সেই হার্ড ডিস্কে কোনো তথ্য না থাকলেও সেই হার্ড ডিস্কে সমস্ত তথ্যগুলোকে পুনরুদ্ধার করার পর সেগুলি কলকাতা হাইকোর্টে জমা করতে হবে আগামী 5 জুলাই 2024 তারিখে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে, দ্য ইস্যু অফ মেইনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন শ্যাল বি হার্ড ফার্স্ট, অর্থাৎ এই মামলার মেইনটেনেবিলিটি যথার্থভাবে রক্ষিত হচ্ছে কিনা সেই বিষয়টা প্রথমে হিয়ারিং হবে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি সেই বিষয়টি প্রথমে শুনবেন, অর্থাৎ যারা রিট পিটিশন ফাইল করেছে বা যারা এই মামলার পিটিশনার হয়েছেন
তারা অ্যাকচুয়াল এই মামলা করার অধিকারী কিনা বা তাদের এই মামলা করার যোগ্যতা আছে কিনা সে বিষয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। মূলত এই প্রশ্ন তুলেছেন শিক্ষকদের পক্ষ থেকে যে সমস্ত লয়াররা ছিলেন তারাই। তো সেই মতো করে মাননীয় বিচারপতি তিনি কিন্তু এই প্রশ্নটি রেখেছেন। এখানে যে বিষয়গুলো দেখা হবে, প্যানেল এক্সপায়ার কবে করলো, তারপর কতদিন পরে গিয়ে তারা মামলা করলো, যারা অ্যাকচুয়াল মামলা করলো তাদের অ্যাকচুয়াল অধিকার আছে কিনা এই মামলাটি করার, সেই সমস্ত বিষয় বিস্তারিত কিন্তু খতিয়ে দেখবেন মাননীয় বিচারপতি। অর্থাৎ এই মামলার মেইনটেনেবিলিটি কতটা রক্ষা পেয়েছে, কতটা যথার্থতা রক্ষা পাচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু প্রথম দেখবেন মাননীয় বিচারপতি। এরপর যেটা বলা হচ্ছে, কাউন্সিল ফর দ্য পার্টিস হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট the hearing of the writ petition must be deferred to enable them to better prepared given the large volume of pleading and documents। অর্থাৎ মাননীয় বিচারপতি তিনি যে গুরুত্বপূর্ণ তথ্যটা তিনি দিচ্ছেন বা গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিচ্ছেন যে এই মামলায় যারা পিটিশনার রয়েছেন, যারা রিট পিটিশনার, তাদেরকে এমনভাবে প্রিপেয়ার হয়ে আসার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন যাতে করে পরবর্তী শুনানির দিন তারা সব থেকে বেটার পারফর্ম করতে পারে, বেটার প্রিপারেশন নিয়ে তারা যেন কোর্টের কাছে আসে। সেখানে একটা লার্জ ভলিউম মানে একটা বৃহত্তর সময় ধরে সেখানে ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত শুনানি প্রক্রিয়া চলতে পারে। তো তার জন্য যারা রিট পিটিশন করেছেন তাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার হওয়ার কথা বলেছেন। কেননা যদি দেখা যায় এই মামলার মেইনটেনেবিলিটি যথার্থভাবে রক্ষা পায়নি বা যদি দেখা যায় যারা রিট পিটিশন ফাইল করেছেন তাদের যথার্থ তথ্য নেই, সেক্ষেত্রে তারা কিন্তু এই মামলাটি ডিসমিসের পথে হাঁটবেন মাননীয় বিচারপতি। এই জন্যই কিন্তু পিটিশনারদের কিন্তু বেটার প্রিপেয়ার হয়ে যাওয়ার কথা বলেছেন যাতে করে এই মামলাটা টিকিয়ে রাখতে পারেন। In the array of advocates in the order dated 30/4/2024 তারিখ, the name of advocate Mr. Ratul বিশ্বাস and Mr. Somodito Kanu included as having appeared for the petitioner shall stand deleted। তো 30 তারিখের অর্ডারে একটু ভুল ছিল, সেখানে রাতুল বিশ্বাস এবং সমদিত যারা অ্যাডভোকেট ছিলেন তারা পিটিশনার হয়ে কথা বলবেন এমন একটা বক্তব্য ছিল, যে বিষয়টা মাননীয় বিচারপতি তিনি ডিলিট করে দিয়েছেন। তো লাস্ট অর্ডারে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি ওএমআর মামলায় 2014 ওএমআর মামলায় এই গুরুত্বপূর্ণ অর্ডারগুলো কিন্তু দিয়ে দিলেন। এখন প্রাথমিক এই ওএমআর মামলায় সব থেকে ভাইটাল যে পয়েন্টটা হয়ে দাঁড়িয়েছে মূলত পিটিশনার যারা রয়েছেন তাদের কাছে, যে এই মামলার মেইনটেনেবিলিটিটা রক্ষা করা মূল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আপাতত। কেননা এই মেইনটেনেবিলিটি রক্ষা করতে না পারলে তাহলে কিন্তু এই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দেবেন মাননীয় বিচারপতি। তো প্রথম পয়েন্টে যেন খারিজ না হয়ে যায় তার জন্য কিন্তু তাদেরকে বেটার প্রিপেয়ার হয়ে আসার কথা বলেছেন। তবে মাননীয় বিচারপতি ইতিপূর্বে যে 33টি প্রশ্ন রেখেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সেই সংক্রান্ত কোনো রকম কিন্তু উচ্চবাচ্য এখনো পর্যন্ত শোনা যায়নি। তবে মাননীয় বিচারপতি যেদিন বিস্তারিত শুনানি করাবেন সেদিন কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসবে। তবে 2014 প্রাথমিক টেটের ওএমআর মামলা, যে মামলা সিঙ্গেল বেঞ্চে চলছিল, সেই মামলাটি ইতিমধ্যে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে তোলার জন্য তারা অ্যাপিল করেছে। ইতিমধ্যে ডিভিশন বেঞ্চের বিস্তারিত ডিটেলস, তার ডায়েরি নাম্বার থেকে শুরু করে ডিটেলস ইতিমধ্যে একটা ভিডিও আপলোড হয়েছে, সেটা না দেখলে অবশ্যই দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওএমআর মামলায় এমন কি ঘটলো যে এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যেতে হলো। দেখুন, সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি টোটাল 33টি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রেখেছিলেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যান্সার তারা কোর্টের কাছে পেশ করেনি। তো যেদিন শুনানি হবে, বিস্তারিত শুনানি হবে, সেদিন কিন্তু তারা সেগুলোকে পেশ করবে। তো সিঙ্গেল বেঞ্চ সেগুলোকে শুনবে, বাদী বিবাদী উভয়ের পক্ষ সবার কথা শুনবে, শোনার পর একটা ফাইনাল সিদ্ধান্তে আসবেন তিনি এবং ফাইনাল একটা অর্ডার দেবেন। যদি ধরেই নি টেট 2014 বাতিল হলো, ধরেই যদি নেওয়া হয়, তারপরে তো আমি যাব ডিভিশন বেঞ্চে। এখনো আমি সিঙ্গেল বেঞ্চে কোনো রকম ভাবে শুনানি করাতেই পারলাম না, আমার বক্তব্য তুলে ধরার চেষ্টাই করলাম না বা তুলে ধরতে পারলাম না, আমি চলে গেলাম ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চ আগে একটা অর্ডার দিলে, একটা পজিশনে এলে তারপরে সেই অর্ডারটিকে নিয়ে চ্যালেঞ্জ জানানো যেত। কিন্তু যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলেন তারা অনেক বেশি তাড়াহুড়ো করে ফেললেন। তো এই প্রাথমিকের ওএমআর শিটের যে এই মামলা সিঙ্গেল বেঞ্চে যেটা চলছিল সেটা কিন্তু 5ই জুলাই 2024 তারিখে অবশ্যই উঠবে। তো দেখা যাক এদিন মামলাটি ওঠার পর কি কি আপডেট উঠে আসছে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।